নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ, সেটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই চিংড়ি মাছগুলো কিন্তু মাথার যে খোসাটা আছে সেটা ফেলে দেওয়া হয়েছে, আর পেছনের খোসাটা কিন্তু এমনি রাখা আছে। তো এইভাবেই কিন্তু রান্নাটা হবে। তো এইভাবে রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা দেখতেও বেশ ভালো লাগে, আর মানে খাওয়ার সময় সেটা খুলে নিয়েও খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। এরপর চিংড়ি মাছগুলোকে হালকা আমি ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তো অবশ্যই একবার এভাবে করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। তো এই রেসিপিটা কিন্তু এর আগেও আমি বানিয়েছিলাম অন্যভাবে, তো আজকে আর একটু অন্যভাবে বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। গরম ভাতে যদি চিংড়ি মাছের এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু একতলা ভাত অনায়াসে আপনারা খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছ দিয়ে আমি কীভাবে রান্না করছি। তো দেখুন এখানে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি হালকা ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, আর এটা একদম ডুবো তেলে যে ভাজতে হবে তাও কিন্তু নয়। তো এটা কিন্তু হালকা করে ভেজে নিলেও হয়। তো দেখুন এখানে আমি অল্প একটু তেল দিয়ে কিন্তু এটাকে একটুখানি সাঁতলে নিচ্ছি, ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ভাজাগুলো হয়ে গেছে। তো ভাজা হলে আপনারা বুঝতে পারবেন যে লাল লাল হয়ে যায়, মানে লাল বলতে একটু লালচে লালচে হলুদ হলুদ ভাবটা চলে আসে। তো দেখুন এখানে কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব, আর মানে অন্যভাবে এটাকে রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করছি। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। তাহলে যে কোনো নতুন রেসিপি আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটু কমেন্ট করতে ভুলবেন না, আর একটু অবশ্যই লাইক দিতেও ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি লাউ দিয়ে রান্না করব, কিন্তু লাউটাও কিন্তু ভিন্নভাবে রান্না হবে। তো বন্ধুরা দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, কড়াইয়ে গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য পাঁচফোড়ন দিলাম। এখানে মানে হাফ চামচের মতো, আড়াই নয় হাফ চামচের মতো পাঁচফোড়ন কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এদিকে কিন্তু লাউটা আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। লাউ সাধারণত মোটা মোটা করে কাটলেই বেশি ভালো লাগে। অনেকে আছেন যারা মিহি করে কাটেন, আমার কাছে কিন্তু এই লাউটা কিন্তু একটু মোটা মোটা দানা মানে থাকলেই বেশি ভালো লাগে। তো আমি কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি, আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো লবণ দেওয়ার পর কিন্তু এটাকে আমি ঢেকে দেবো প্রায় 2-3 মিনিটের মতো, একদম ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে করে এটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর অনেকটা কিন্তু জলও লাউয়ের থেকে বেরিয়ে আসবে। তো লাউটা কিন্তু কেটে নেওয়ার সময় অবশ্যই আমি আগেই ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর কিন্তু কেটে নিয়েছি, কারণ যদি লাউটা মানে মানে কেটে নেওয়ার পর ধোয়া যায় তাহলে কিন্তু জলে অনেকটাই বেশি বের হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাউটাকে একটু ধুয়ে নিয়ে কাটার, তাহলে দেখবেন অনেকটাই জল কম বেরিয়ে আসবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লাউটা ঢেকে দেওয়ার পর 2-3 মিনিট পর কিন্তু আমি এসেছি। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই চুপসে গেছে, আর খুব সুন্দরভাবে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে জলটা আছে লাউয়ের, সেই জলটাকে কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব আমি। তো এইভাবে কিন্তু এটা মজাদার একটা রান্না তৈরি হতে যাবে এখানে। তারপর একটা উপকরণ দেবো, যেটা কিনা এই লাউয়ের ঘনত্বটাকে অনেকটাই বাড়িয়ে দেবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি মানে আদা বাটা। তো এখানে কিন্তু 2 চামচ পরিমাণ আদা বাটা আমার দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 চামচ পরিমাণ আদা বাটা আমি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু লাউটা একটা গোটা লাউ আমি রান্না করছি, তো সেই জন্য একটু মশলাটা একটু বেশি করেই দিতে হয়। তো আপনারা যতটুকু লাউ রান্না করবেন সেই আন্দাজ মতোই মশলাটা কিন্তু ব্যবহার করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে, আর এই জলটা কিন্তু শুকনো অবস্থা মানে না আসা অবধি, শুকনো না হওয়া অবধি কিন্তু এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, আর এই লাউয়ের জলটাও যেন পুরোপুরি শুকিয়ে আসে। তো বন্ধুরা দেখুন লাউয়ে কিন্তু কখনোই আগের থেকে হলুদ দেবেন না, কারণ হলুদ দিলে কিন্তু লাউয়ের পরে সেদ্ধ হতে চায় না। তো অবশ্যই চেষ্টা করবেন যখন দেখবেন যে লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপরেই কিন্তু হলুদটা দেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জল থাকা অবস্থায় আমি হলুদটা দিয়েছি। তো এতে আমার কিন্তু লাউটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি এটা ঢাকনা দিয়ে রান্না করছিলাম বারবার। তো যেহেতু জল আছে এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম, যার জন্য কিন্তু আমি বারবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আবার মানে খুলে রান্না করছি। তো আপনাদের কিন্তু দেখানো হচ্ছে না, স্কিপ করে দিয়েছি সেটা ঢাকনাটা। তো এটা কিন্তু আমি ঢেকে ঢেকে কিন্তু রান্না করেছি, যার জন্য কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। যখন পুরোপুরি সেদ্ধ হয়েছে তারপরে কিন্তু হালকা হলুদ দিয়েছি আমি এখানে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভাতের মাড়। তো এই ভাতের মাড় দেওয়াতে কিন্তু এই যে লাউ যা আছে, তো লাউ কিন্তু অনেকে রান্না করেন। রান্না করলে দেখবেন যে লাউটা কিন্তু যদি আপনারা এরকম লাউয়ের ডাল করতে চান বা ঝোল করতে চান, তাহলে লাউয়ের ডালটা কিন্তু পাতলা হয়ে যায়। মানে আপনারা যদি লাউটাকে গলিয়েও দেন তাহলে কিন্তু একটু মানে পাতলা পাতলা ভাব একটা থাকে। কিন্তু এইভাবে যদি ভাতের মাড় দিয়ে রান্না করেন তাহলে দেখবেন লাউটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘন হয়ে থাকে, আর মানে খেতেও ভালো লাগে। আর এখানে আমি 1 গ্লাস পরিমাণ দিয়ে দিয়েছি মানে জল, যাতে করে এই লাউটা কিন্তু ঘন হবে কিন্তু জমাট বাঁধবে না। তো সাধারণত অনেকেই ভাবতে পারেন যে লাউয়ের যদি মাড় দেওয়া যায় তাহলে কিন্তু এটা জমাট বেঁধে থাকবে। তো এই জমাট না বাঁধার জন্য কিন্তু 1 গ্লাস পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন এখন পুরো লাউটা কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে আমি গামলার মধ্যে জাল করে নেব। আর লাউটা কিন্তু আমি দুভাগে রান্না করতে যাচ্ছি। তো এখানে কিন্তু আমি দেখুন এখানে পুরোপুরি জাল হয়ে যাওয়ার পর কিন্তু আমি অর্ধেকটা আমি নামিয়ে নিব। এটা নিরামিষ হিসেবেই থাকবে। তো আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ আমিষ দুভাবেই রান্না হয়। তো এটা আমি নিরামিষের জন্য অর্ধেকটা নামিয়ে নেব, আর বাকি অর্ধেকটা কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে রান্না করব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুর সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু একই সঙ্গে নিরামিষ এবং আমিষ এভাবে রান্না করতে পারেন। তো চিংড়ি মাছ দেওয়াতে কিন্তু এই যে লাউয়ের যে ডালটা আছে সেটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তো দেখুন এখানে কিন্তু এখন আমি হিটটা অনেকটাই কমিয়ে দিয়েছি। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ দেওয়ার পর কিন্তু আমি মিডিয়াম আঁচ করে এটাকে ঢেকে রেখে দেবো, যাতে করে চিংড়ি মাছের ঘ্রাণটা খুব সুন্দরভাবে ছড়িয়ে পড়ে। তো শীত থাকলেও কিন্তু এখন আমি এখানে কোনো রকমের ধনেপাতা দেবো না, কারণ ধনেপাতা দিলে কিন্তু চিংড়ি মাছের যে ঘ্রাণটা আছে সেটা আর থাকবে না। যার জন্য কিন্তু আমি এখানে মানে ঢেকে ঢেকে রান্না করছি, যাতে করে এই চিংড়ি মাছের ঘ্রাণটা থেকে যায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঢেকে মানে দেওয়ার পর আমি খুলে দিয়েছি। আর এখন কিন্তু এটা পুরোপুরি জাল হয়ে গেছে। 2 মিনিটের মতো প্রায় আমি ঢেকে রান্না করেছি। তো এখন আমি এটাকে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো শুরু থেকে শেষ অবধি যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটি কমেন্ট, একটি লাইক কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।